নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল জেএস কোচিং। আমি অনেক আজ আমি শুরু করছি ক্লাস 10 এর এবিটি টেস্ট পেপারের 813 নম্বর পেজের এমসিকিউ এবং ভিএসসিকিউ নিয়ে আলোচনা করব। তাই শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটিকে দেখবে এবং তোমার বন্ধুদের মধ্যে ভিডিওটিকে শেয়ার করে দেবে। চলো শুরু করছি আজকের ভিডিও। ফার্স্ট কোশ্চেনটা কি আছে দেখো, চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে প্রতি বছর আসল একই থাকে না আসল চেঞ্জ হয়ে যায়? প্রতি বছর আসল পরিবর্তিত হয়, সত্য, হ্যাঁ এটাই হবে। প্লাস বিটা সমান সমান মাইনাস বি বাই এ হয়, তাই তো। এবার বীজদ্বয়ের সমষ্টি আলফা প্লাস বিটা শূন্য কখন হবে? যখন বি এর মান শূন্য হবে। এ কিন্তু কখনো জিরো হতে পারবে না, এ যদি জিরো হয়ে যায় তো এটা নট ডিফাইন হয়ে যাবে, এর মান কখনো জিরো হবে না। অর্থাৎ বি এর মান যদি কখনো জিরো হতে পারে তাহলে আমরা বলতে পারবো যে ওই দ্বিঘাত সমীকরণটার একটা বীজ শূন্য হতে পারে। তাহলে অপশন নাম্বার সি হবে এটার অ্যান্সার। পরের কোশ্চেনটা কি আছে, দুটি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করলে তাদের মোট সাধারণ স্পর্শকের সংখ্যা কত হবে? এরকম একটা বৃত্ত, এরকম আরেকটা বৃত্ত, বা দুটো বৃত্ত পরস্পরকে স্পর্শ করলে তাদের মোট সাধারণ স্পর্শকের সংখ্যা হবে তিনটে। মোট সাধারণ স্পর্শকের সংখ্যা হবে তিনটি। অপশন নাম্বার এ। তারপর কোশ্চেন, ট্যান থিটা প্লাস ফিফটিন ডিগ্রি ইজ ইকুয়াল টু হচ্ছে √3, তাহলে সাইন থিটার মান কত হবে? খুবই সোজা। এবার √3 মানে হচ্ছে ট্যান অফ 60 ডিগ্রি। এবার এই ধরনের ওই ট্যান কেটে গেল, থিটা সমান সমান আমরা পাবো 60 ডিগ্রি মাইনাস 15 ডিগ্রি মানে হচ্ছে 45 ডিগ্রি। যখনই থিটার মান পেয়ে গেলাম আমরা বের করবো সাইন থিটার মান। সাইন থিটার মান হচ্ছে সাইন 45, বা সাইন 45 এর মান হয় 1/√2। এটা হবে অ্যান্সার 1/√2, অপশন নাম্বার সি। তারপর কোশ্চেন, দুটি গোলকের ঘনফলের অনুপাত 8:27। তাহলে একটা গোলক ধরলাম 4/3 π r1³ আর একটা ধরলাম 4/3 π r2³ ইজ ইকুয়াল টু কত হবে? 8:27। তাহলে 4 পাই সামথিং এটা কেটে গেল, তাহলে r1/r2 আমরা কি বলতে পারবো? r1/r2 তার হোল কিউব সমান সমান 2/3 তার হোল কিউব, তাই তো। এই কিউবটা ধরে নাও কেটে গেল, তাহলে এখান থেকে আমরা r1 সমান সমান কি বলতে পারবো? 2, আর r2 সমান সমান বলতে পারবো আমরা এখান থেকে হচ্ছে তাদের সমগ্রতলের ক্ষেত্রফলের অনুপাত বের করতে বলেছে। তাহলে 4 সমগ্রতলের ক্ষেত্রফল কি হয়? 4 পাই, আর একটা হবে হচ্ছে 4 পাই r2² এই 4 পাই কেটে গেল, r1 এর জায়গায় 2 বসাবো মানে 4 হবে, আর এটা 9 হবে। তার মানে হচ্ছে 4:9 হবে এটার অ্যান্সার। অপশন নাম্বার সি হবে এটার অ্যান্সার। তারপরে কোশ্চেন, এটার রাশিগুলির গড় 20 হলে সামথিং এই রাশিগুলির গড় কত হবে? আচ্ছা, তাহলে রাশিগুলি কি কি আছে দেখো, x1 x2 xn, এই রাশিগুলির গড় হচ্ছে 20, তাই তো বলে দিয়েছে। তাহলে আমাদের বের করতে হবে x1 প্লাস 4, x2 প্লাস হচ্ছে তোমার 4 প্লাস x3 প্লাস 4 সামথিং ডট 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 এরকম এর গড় বের করতে হবে। xn প্লাস 4 এই পর্যন্ত বের করতে হবে, xn প্লাস 4 অব্দি আমাদের গড়টাকে বের করতে হবে। এবার সব জায়গা থেকে যদি আমরা xn টাকে কমন নিয়ে নিই, অথবা আমরা 4টাকে যদি আলাদা করে রাখি এরকম ভাবে, প্রতিটি পদের সঙ্গে আমরা 4 করে যোগ করছি, এরকম n সংখ্যক 4 আছে, তাই তো। আর হচ্ছে x1 প্লাস x2 প্লাস x3 প্লাস ডট 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 x অফ n, এদের গড় ছিল 20। আবার এদের সঙ্গে 4 যেহেতু যোগ আছে তাই 4 যোগ করে দিলাম, তাহলে অ্যান্সার কত হবে? 24। তাহলে মোট গড় কত হবে? 24। অপশন নম্বর বি হবে এটার অ্যান্সার। তারপরে কোশ্চেনটা দেখি কি আছে, নির্দিষ্ট বার্ষিক সুদের হারে একই বছরে সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের পার্থক্য হচ্ছে 0। সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের কোনো পার্থক্য হয় না। এই দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় বাস্তব সমান হলে b² - 4ac সমান 0 হয়, তাহলে এখান থেকে আমরা বলতে পারি b² সমান সমান 4ac। এটা কত হবে? 4ac, এটা অ্যান্সার। তিনটি ড্যাশ বিন্দু দিয়ে একটি মাত্র বৃত্ত অঙ্কন করা যায়। তিনটি অসমরেখ বিন্দু দিয়ে একটি মাত্র বৃত্ত অঙ্কন করা যায়। 4, এত 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 কোণের পূরক কোণের মান কত হবে? 180 ডিগ্রি থেকে আমরা বাদ দেবো কত? 76 ডিগ্রি 25 মিনিট 25 মিনিট, আর হচ্ছে 35 সেকেন্ড। এবার 180 কে লিখতে পারি 179 ডিগ্রি 1 মিনিট, তাই তো। 76 ডিগ্রি 25 মিনিট 35 সেকেন্ড, তাই তো। 79 ডিগ্রি থাকলো, আর 1 মিনিটকে কি লিখতে পারি? 59 লিখতে পারি, 59 মিনিট, আর হচ্ছে 60 সেকেন্ড, তাই তো। মাইনাস 76 ডিগ্রি 25 সেকেন্ড আর 35 সেকেন্ড এরকম আছে, মিনিট এরকম আছে। তাহলে এখান থেকে যদি আমরা এটাকে বিয়োগ করি, 76 থেকে এটা যদি বিয়োগ করি তাহলে হবে হচ্ছে 100 103 ডিগ্রি সামথিং এরকম কিছু একটা আসবে। বিয়োগ করে দেখবে 103 ডিগ্রি, আর হচ্ছে এদিকটায় 34 মিনিট 35 সেকেন্ড এরকম আসবে এটার অ্যান্সার। তারপরে কোশ্চেন কি আছে, একটি বক্রতল ও দুটি সমতল দ্বারা গঠিত ঘনবস্তু হচ্ছে শঙ্কু। কোশ্চেন, এত 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 সংখ্যাগুলির মধ্যমা কত? মধ্যমা মিন্স মাঝের সংখ্যা। এবার মধ্যমা বের করতে হলে আমাদেরকে সবসময় ঊর্ধ্বক্রমে সাজিয়ে নিতে হয়।
তাহলে 2 কবার আছে, 2 লিখলাম, 3 আছে, তারপরে আছে 5, 5 সম্ভবত 8, 8 এরকম আছে। তাহলে মধ্যমা বলতে মাঝের দুটো সংখ্যার গড় হবে। তাহলে 5 আর 5 10 করলাম, ভাগ করলাম, তাহলে 5 হবে এটার মধ্যমা। যদি এটা লিখতে না ভুল করি তাহলে 5ই হবে অ্যান্সার। কোনো ব্যক্তি টাকা ধার নেয় তাকে উত্তমন্য বলে না, যে টাকা ধার নেয় তাকে অধমন্য বলে, তাহলে এটা মিথ্যা হবে। অতএব অনুবন্ধী করণী হতো না, মিথ্যা হবে। রুটের আগে চিহ্নটা চেঞ্জ করলে এটা সত্য হতো, মানে এটার চিহ্ন চেঞ্জ হতো, এটা চেঞ্জ হতো না, কারণ এটাও মাইনাস থাকতো, তাহলে এটা সত্য হতো, তাহলে এটাও মিথ্যা হবে। তারপর কোশ্চেন, অর্ধবৃত্ত অপেক্ষা ক্ষুদ্রতর বৃত্তাংশস্থ কোণ স্থূল কোণ, সত্য। তারপর কোশ্চেন, সাইন থ্রি থিটার বৃহত্তম মান 3, না, সাইন থিটার মান যাই হোক না কেন সেটা সর্বোচ্চ মান সবসময় 1 হয়, তাহলে এটাও মিথ্যা। তারপরে কোশ্চেন, একটি নিরেট লম্ব বৃত্তাকার চোঙের ব্যাসার্ধ দ্বিগুণ উচ্চতা দ্বিগুণ করা হলে আয়তন 8 গুণ বৃদ্ধি পাবে। আচ্ছা, লম্ব বৃত্তাকার চোঙের আয়তনের সূত্র কি হয়? পাই আর স্কয়ার এইচ। এবার পাই ব্যাসার্ধ দ্বিগুণ করা মানে হচ্ছে 2r, তার হোল স্কয়ার, এইচ এর জায়গায় কত হবে 2h হবে। তাহলে এখান থেকে বলতে পারি পাই 4 আর স্কয়ার 2h, তার মানে হচ্ছে 8 পাই আর স্কয়ার এইচ, মানে ব্যাস আগের আয়তনের 8 গুণ বৃদ্ধি হবে, সত্য হবে এটা। এবার বলেছেন এত এত তথ্যগুলি সংখ্যাগুলির মান 10, না 10 হবে না, এখানে সংখ্যাগুলোর মান সম্ভবত 3 হবে, কারণ 3 এর পরিসংখ্যা সব থেকে বেশি। আশা করি প্রত্যেকটা কোশ্চেনের আনসার তোমরা সবাই বুঝতে পেরেছো। পরের ভিডিওতে আমি পরের সেটটা নিয়ে আলোচনা করবো। শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিও দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।